সংবাদপত্রের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় যে রাজনীতিবিদদের আমরা প্রতিদিন দেখি, তাদের নিয়ে কিন্তু কৌতূহলের শেষ নেই। সবাই জানতে চান তারা কিভাবে সময় কাটান, কিভাবে পরিবারকে সময় দেন, বিশেষ করে বিশেষ দিনটি কিভাবে কাটান। সে গল্পগুলোই তুলে আনবো। আজকে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন ঢাকা। একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। 10 আসনের সংসদ সদস্য এবং যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম এবং তার সঙ্গে আছেন তার সহধর্মিণী বকুল আক্তার, এবং পুরোটা সময় জুড়ে এই আড্ডায় থাকবো আমি সুমন আসিনি। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। ভালো আছে। ঈদ মোবারক। যিনি রাজপথ কাঁপিয়ে বেড়ান, আমি একটু জানতে চাই তিনি বাড়িতে কেমন বা ব্যক্তি জীবনে কেমন? আমি তো মানুষ, তারপর হচ্ছে আমার ভাবনা আছে, যাপিত জীবন আছে, পরিবার আছে, পরিজন আছে, বন্ধু আছে, স্বজন আছে। তাদের কাছে আমি তাদের সদস্যের মতোই একজন। বাট যেহেতু আমি রাজনীতির সাথে যুক্ত, রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা রাজনৈতিক আদর্শ ধারণ করি, প্রতিষ্ঠিত করবার জন্য তৎপর থাকি, দায়িত্ববান থাকি, নেতাকর্মীদের উজ্জীবিত রাখি এবং রাষ্ট্রে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য একটা শপথ আছে, অঙ্গীকার আছে। সেই জায়গা থেকে বৃহত্তর স্বার্থে সবসময় সজাগ থাকি, সচেষ্ট থাকি, নিজেকে নিবেদিত রাখি। সেটা হচ্ছে রাজনীতি একটা অংশ। আর পরিবারের কাছে আমারও তো ধরেন একবার পছন্দের একজন মানুষ আছে যিনি পাশেই বসা, এবং আপনি কিভাবে নেবেন আমি জানি না। আমরা খুব আর্লিয়ার ম্যারেজ করেছি, 21 বছর বয়সে মাত্র, নিজেদের পছন্দে। তারপর আমার মেয়ে আছে, ছেলে আছে, এক মেয়ে এক ছেলের জনক আমি, তারাও, এবং আমার এই সহধর্মিণী অর্থাৎ জীবনসঙ্গী বলতে পারেন, সবচেয়ে পছন্দের মানুষটি, তাকে নিয়ে তো একটা সুখী পরিবার। সর্বোচ্চ চেষ্টা করি তাদের সময় দিতে, তাদের সেইটি জানতে চাচ্ছি। এই যে আপনি বলেন যাপিত জীবন আছে, আপনিও 8-10 জনের মতন সাধারণ একজন মানুষ, সেই সাধারণ মানুষটিকেই মানুষ আসলে জানতে চায়। কারণ যেটি আমি বললাম শুরুতে আপনার কথা, যে প্রতিদিনই আমরা কিন্তু টেলিভিশনে দেখি, আমি নিজেও আপনার নাম অসংখ্যবার পড়ি নিউজে। সেক্ষেত্রে মানুষ জানতে চায় আপনি কিভাবে ভাবিকে সময় দেন, বা ঈদের দিনটা আপনার এই যে রাজনৈতিক ব্যস্ততার পাশে ঈদের দিনটা আপনার কেমন কাটে? ঈদের দিনে একেবারে পরিবারকে অনেকটা সময় দেওয়া হয়। সকালে ধরেন নামাজ পড়ার সময়টা অনেক নেতাকর্মীরা থাকে, তাদের নিয়ে ঈদের নামাজটা পড়া হয়, তারপর বাসায় ব্যাক করে পরিবার পরিজনকে যথেষ্ট সময় দেওয়া হয়। আবার বিকেল টাইমটাতে হয়তো আবার নেতাকর্মীরা, শুভানুধ্যায়ীরা যারা পছন্দ করে তারা আসে, তাদের সাথে শুভেচ্ছা বিনিময়, আর তারা অভ্যস্ত হয়েছে। আমি সময় বেশি দিই কম দিই সেটা বড় কথা না, আমি যে তাদের ভালোবাসি, ওন করি, এবং তাদের নিয়ে যে আমার পরিবার, এই ফিলিংসটা তারা বুঝেছে আছে। তো আমি যথেষ্ট পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু সময়টা নির্মম যে সে আমাকে এতটা বেশি আমার ব্যাপারে সদয় হয় না সময়। কিন্তু যতটুকু সময় আমি পাই, নিশ্চয়ই আমার স্ত্রী সন্তানরা প্রাধান্য পায় আমার কাছে, এবং তাদের যে রাইটগুলি আছে সেটাও একটা প্রাধান্য পায়। আমার সঙ্গ এবং তাদের সঙ্গটা আমার কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত, স্ত্রী সন্তানদের সঙ্গটা কাঙ্ক্ষিত। তবে এটা সত্য যে পলিটিশিয়ানদের পরিবারকে সময় দেওয়াটা একটু কম হয়। যখন ভাই জেলে ছিলেন সেই সময়টা কতখানি চ্যালেঞ্জিং ছিল, বাচ্চারা ছিল, পরিবারটিকে সামলিয়ে রাখা, সংসারটা সামলিয়ে রাখা, সেটি কতখানি আপনার কাছে চ্যালেঞ্জিং ছিল, বা কোন কোন ক্ষেত্রে আসলে মনে হয়েছে খুব কঠিন? চ্যালেঞ্জিং ছিল, তারপরও ছেলে মেয়েদেরকে আমি সময় দিয়েছি, ওদেরকে স্কুলে আনা নেওয়া, তারপর ওদেরকে আমি ভালো সময় দিয়েছি, পড়াশোনা মধ্যে আমি ছিলাম, ওদের নিয়ে ব্যস্ত ছিলাম। মনে হয়েছে যে ভাই থাকলে সময়টা কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। আর একটু সহজ হতো। হ্যাঁ, থাকলে একটু ভালোই সহজ হতো। ছেলেমেয়েরা খুব ফিল করেছে যে বাবা নাই, বাবা কোথায়। আমি বড় হওয়ার পরও জানতে পেরেছে যে বাবা মানে জেলখানায়, কিন্তু এর আগে ছোটকালে জানতো যে না, বাবা বাইরে, ওরা বিদেশে গিয়েছে, এই তো আসবে, এইভাবেই ওরা জানতো একটা ছোটকালে। ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি তো 9 বার গ্রেপ্তার হয়েছি, লাস্টবার আমার ছেলেমেয়েরা জানতে পেরেছে, অর্থাৎ 24-এ না 23 মে আমি গ্রেপ্তার হই লাস্টবার, বেরোই 24-এ এসে। এর আগ পর্যন্ত আমার ছেলেমেয়েরা কিন্তু আমি গ্রেপ্তার হয়ে বারবার জেলে গেলে তারা জানতো না যে আমি জেলে আছি। সে এভাবে ম্যানেজ করতো, তোমার আব্বু বাইরে আছে।
এবং সে একটা আমার ছেলে মেয়ের যে ডিমান্ড ছিল যে আব্বুজুর বলো যে আব্বুজুর আমার জন্য এই খেলনা আনে বা এই ড্রেস আনে, আমার এটা দরকার, সে ছেলে মেয়েদের কাছ থেকে শুনে ওইগুলি পারচেস করে শপিং করে ব্যাগের মধ্যে ভরে রাখতো। তো আমার বাসা হচ্ছে 5 তলায়, ভোরে সে 4 তলার এক ভাবির বাসায় রেখে দিত। আমি জেল থেকে মুক্তি পেয়ে ওই ব্যাগ নিয়ে বাসায় যেতাম। তো ওরা ওদের পছন্দের জিনিসগুলি পেয়ে যেত। আব্বু দেশের বাইরে থেকে আসছে, তো তারা বুঝতো না বাবা জেল থেকে আসছে, সে ওই লাগেজটা ভরে রাখতো। বাচ্চারা ওই সব জিনিস পেয়ে আব্বু দেশের বাইরে থেকে আসছে, তারা এনজয় করতো। বাট আমি 9 বার গ্রেপ্তার হয়ে 8 বার আমার ছেলেমেয়েরা বুঝতে পারিনি। লাস্টবার তারা বুঝতে পেরেছে আর কি, যে না, আব্বু পলিটিক্যাল কারণে গ্রেপ্তার হয়েছে, জেলে আছে এবং দীর্ঘদিন জেলে আছে। এর আগ পর্যন্ত আমার ছেলেমেয়েরা ওইভাবে বুঝতে পারিনি যে আমি বারবার কারারুদ্ধ ভাবি এত হয়েছি। সুন্দর করে ম্যানেজ Manage করেছিলেন করে যে রাখতো। তারা আসলে অনেক সব বুঝতেই প্রশ্ন পারেনি। করতো যে আব্বু কেন আমাদের ফোন দিয়ে কথা বলে না। ও বলতো তোমার আব্বু তো রাত 2টের দিকে ফোন দেয়, তোমরা তখন ঘুমাও, পায় না, জানতে চেয়েছে তোমাদের কি দরকার, এভাবে সে বোঝাতো। তো ওরা বলতো যে আব্বুকে তুমি বলো আমার জন্য এটার জন্য আনে, সেটাই সে আপনি শপিং করে রেখে দিত আর কি ব্যাগে। একটা এভাবে বিষয় জানতে manage চাই যে বাচ্চাদের স্কুলে কখনো যাওয়া হয়েছে? হয় না আমার- যে গার্ডিয়ান কল করলে না যাওয়া? না না, আমার আপনার জীবনে ওই সেটি সৌভাগ্য ভাবি আমার হয়নি। ম্যানেজ করতে। সেই আমার 2 সন্তানকে লেখাপড়া শিখিয়ে বড় করা, ম্যানেজ করা। আরেকটা জিনিস, সে কিন্তু খুব ভালো গৃহিণী। মানে এটা কেন বলছি, আমরা 7 ভাই 1 বোন, আমি সবার বড়। আমার অন্য ভাইদের লেখাপড়া, তারপর তাদের প্রয়োজন মেটানো, এবং অন্য বোন 1 বোন তাকে বিয়ে, আমার অন্য 6 ভাইকে তাদের বিয়ে শাদি করানো, মেয়ে পছন্দ করা, তারপর অনুষ্ঠান শেষ করা, শপিং করা, সব আয়োজন সে করেছে। এবং আমার বাসায় থেকেই আমার ওই 6 ভাই বড় হয়েছে, বড় হয়ে এখন তারা সন্তানের বাবা। কিন্তু এইটা যেটা আমার মায়ের দায়িত্ব ছিল, আমার মা খুব সুযোগ পায়নি, বা আমার মা খুব এখানে অবদান রাখার সুযোগ হয়নি আমি বলবো, বাট আমার ওয়াইফ সেটা করেছে। তার তো আমার বাবা যতটা না কোনো কিছু আমার সাথে শেয়ার করতো, কিন্তু খুব কম সব শেয়ার তার সাথে করতো। আমার মাও এখনো পর্যন্ত তাই, যদি আমার বাবা নেই। কিন্তু আমাদের পরিবারে যেমন আমার ভাইরা কখনো বলে না যে ভাইয়ের বাসায় যাচ্ছে, এখনো তারা বলে ভাবির বাসায় যাচ্ছে, মানে আচ্ছা। বাসাটা মানে ভাবি আমার সেই না। সময়টা একটু, সেই গল্পগুলো ভাবির কাছে একটু ছোট ছোট করে শুনতে চাই, কোনো স্মৃতি, কোনো গল্প। ছোট যে দেবরটা, ও তখন ক্লাস 1-এ পড়ে, আর তারপরটা 2। ওরা ওই সময় থেকে আমার কাছে। আর আমার ননদ, ও তখন মনে হয় ক্লাস 8-এ পড়ে। মোটামুটি আমরা খুব সুন্দরভাবে সবাই মিলেমিশে একদম ছিলাম। আমাদের কখনো কোনোদিন কোনো সমস্যা একটা হয়নি। ঈদের স্মৃতি মনে পড়ে কিনা? যেহেতু যৌথ ফ্যামিলি, সেই ঈদটা কিন্তু একেবারেই আলাদা হয়, অনেক আনন্দমুখর একটা পরিবেশের মধ্যে হ্যাঁ, দিয়ে হয়। খুবই আনন্দমুখর হয়। আমরা সবাই একসাথে, ওরা ছেলেরা নামাজ টামাজ পড়ে আসে, আমরা সবাই সেমাই টামাই রেডি করে রাখি, ওরা আসে, দেবররা আসে, সালাম দেয়, ঈদের সালামি দেন ভাবি, সালামি দেওয়া লাগবে। তারপর আমরা এই দুষ্টুমি করি, ঠিক আছে মানে সালাম। যত আবদার ভাবির যত, কাছে। হ্যাঁ, আবদার আমার কাছে, আমি সেটা পূরণ করার চেষ্টা করি ওদের সাথে। আমরা বলেছিলাম যে ভাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি সাংবাদিকতায় পড়েছেন, সেখান থেকে কিভাবে রাজনীতি আসলে এটা কিভাবে লিঙ্কড আপ হলো সেটি নিয়ে আলোচনায় আসবো। তার আগে ভাবির কাছে একটু গল্প শুনতে চাই, কারণ এই প্রথম ভাই ভাবিকে আমরা কিন্তু কোনো টেলিভিশন চ্যানেলে একসাথে পেয়েছি। সেক্ষেত্রে আমি বলবো যে আমরা খুবই লাকি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এবং কৃতজ্ঞ আপনারা দুজন একসাথে এসেছেন। ভাবি, একটু জানতে চাই যে এই যে পরিবারকে সময় দেন, বাচ্চাদের যে এইভাবে সময় দেন, বাচ্চাদের বেড়ে ওঠার পেছনে বড় বড় সিদ্ধান্তগুলো তো আপনাকেই নিতে হয়, কারণ ভাই বেশি সময় দিতে পারে না, যেহেতু তিনি রাজনীতিতে আছেন, তার জনসম্পৃক্ততা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি কিভাবে সিদ্ধান্তগুলো নেন, বা কারোর সঙ্গে আলোচনা কখনো করেন? বেশিরভাগ সিদ্ধান্তটা আমিই নিই, তারপরেও ওর সাথে একটু আলোচনা করি, কিন্তু বেশিরভাগটা আমাকেই নিতে হয়। রান্না বান্না আপনার পছন্দ? কী ধরনের রান্না বান্না করতে ভালো লাগে, আর কাদের খাওয়াতে ভালো লাগে? বেশিরভাগ তো প্রথমত বাচ্চাদের তো ওদের পছন্দ মতো আমি রান্না করি। তারপর যা রান্না করি আমার দেবর ননদ খুবই পছন্দ করে, যে ভাবি খুব ভালো রান্না করেছে। এটা আমার খুব ভালো লাগে, যে যাই রান্না করি ওরা সবসময় প্রশংসা করে যে না, ভাবি খুব মজা হয়েছে। তারপর উনি পছন্দ করে আমার গরু ভুনা, খাসি ভুনা, হাঁস ভুনা, যে খুবই মজা তোমার রান্না। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। বাচ্চাদের সবচেয়ে পছন্দের খাবার কোনটি? ওরা তো বিরিয়ানি পছন্দ করে, আপনার হাতের বিরিয়ানি? আমার হাতের বিরিয়ানি। তারপর চিকেন ফ্রাইটা করি, সাসলিক করি ওদের জন্য। তারপর কাবাব,
জামু খুব মজা তোমার হাতের কাবাব। আরেকটি বিষয় জানতে চাই ভাই, যে আপনি এমন কোনো কিছু গিফট ভাবিকে দিয়েছেন যে ভাবি খুবই সারপ্রাইজড হয়েছে? মানে আমি তার জন্য একটা সারপ্রাইজ ছিলাম বলে আমার কাছে মনে হয়। ভাবি কি আসলে তাই মনে করে? ভাই কি আপনার জন্য সারপ্রাইজ? হ্যাঁ অবশ্যই। সারপ্রাইজ surprise। কিন্তু ভালো লাগে সবারই, কিন্তু আপনি বাদেও কি কখনো কোনো সারপ্রাইজ দেয়া না, হয়েছে ওই আসলে? ওই প্রথম দিকে, পরে আমি খুব আর সংসারে কেয়ার হ্যাঁ দিতে প্রথম পারিনি। দিকে অনেক কিছু যখন আমরা একসাথে চলতাম, যখন আমরা সারাদিন ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে অথবা টিএসসির ভিতরে, তো এই সময়টা আমাদের সারাদিন সেটা একসাথে কাটতো। বিয়ের আগের কথা তো বলছেন। বিয়ের পরেও এরকম আমরা কোনো সংসারে মজার উঠেছি অনেক ঘটনা পরে। কি আছে যে বিয়ের আগে, যেহেতু আপনাদের পরিবার থেকে জানতো না যে আপনারা বিয়ে করছেন বা আপনারা একটা রিলেশনে আছেন, এরকম কোনো ঘটনা কি আছে যে কেউ দেখে ফেলেছে আপনাদেরকে একসাথে, বা বাসায় জানাজানি হয়েছে, এরকম কোনো কিছু না, কখনো দেখে ঘটেছে? ফেলেছে, বাসায় ধারণা করতো তারা। আমার ইমিডিয়েট ছোট ভাইটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, ও মাঝে মাঝে দেখতো যে আমরা দুজন লাইব্রেরির সামনে বসে আছি, কথা বলছি। ও মাঝে মাঝে দেখতো। তো ও দূর থেকে দেখতো এই পর্যন্তই, আর ও এটা নিয়ে খুব বেশি, আমার ইমিডিয়েট ছোট জন, ও এখন ব্যাংকের ম্যানেজার, কিন্তু ওরও কখনো কোনো আপত্তি ছিল না কোনো কিছুতে। আর আমার ছোটবেলা তো একটা অভ্যাস ছিল, আমি কিছু কেয়ার করা লোক না, এটা আমার চরিত্রের একটা অংশ। আমি যা করি জেনে বুঝে করি, আমি যেটাকে ন্যায্য মনে করি সেটা করি, আমার যেটা অধিকার সেটা আমি বুঝি, অন্যের অধিকার হরণ করি না। যার ফলে আমি খুব কেয়ার করা মানুষ না, সে জানে। হ্যাঁ, আমি কার কাছে জবাবদিহি করতে হবে, কেউ দেখে ফেললো, মহাভারত অশুদ্ধ হয়ে গেল, এরকম মানুষ আমি না। আচ্ছা, চট করে ভাবির কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি দুটো করে অপশন দিব, আপনি একটা বেছে নেবেন ঝটপট। প্রথমেই হচ্ছে রং দিয়ে, লাল না সাদা? সাদা। রোদ না বৃষ্টি? আমার রোদ, ওর বৃষ্টি। চা না কফি? চা। সকাল না সন্ধ্যা? সন্ধ্যা। শীত না গ্রীষ্ম? শীত। ভাইকেও একই কোশ্চেন করতে চাই, চটপট কথা বলতে হবে ভাই। চা না কফি? আমি কোনোটাই আসক্ত না, তবে আমি চা পছন্দ করি। সাদা না লাল? সাদা। স্যুট না পাঞ্জাবি? স্যুট। রোদ না বৃষ্টি? বৃষ্টি। সকাল না সন্ধ্যা? সকাল। গ্রীষ্ম না শীত? শীত। দুজনের অলমোস্ট একই রকম আনসার। অনেক ধন্যবাদ। একটু জানতে চাই যে যখন দুইজনই একসাথে থাকেন, একসাথে তো আসলে খুব কম সময়ে আপনাদের থাকা হয় বা সময় দেয়া হয়, যেহেতু আপনি বললেন যে অসংখ্যবার, একাধিকবার আপনি আসলে জেলে যেতে হয়েছে আপনার রাজনীতির সুবাদে, সেক্ষেত্রে একটু জানতে চাই যে একসাথে কখনো বাইরে ঘুরতে যাওয়া হয়েছে ছেলেমেয়েরা বড় হওয়ার পরে, বা সিনেমা দেখতে কখনো গিয়েছেন কিনা? সিনেমা দেখতে কম যাওয়া হয়েছে, কিন্তু বাইরে ঘুরতে যাওয়া হয়েছে। সিনেমা আমি জীবনে তাকে নিয়ে হলে দুই একটি দেখতে পারি, তার মধ্যে একটা ছবি লাস্ট দেখেছিলাম, আমি জীবনে দুটি হিন্দি ছবি দেখেছি আমার হোল লাইফে। একটা হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে কুলি ছবি দেখেছি একটা, আর জীবনে কোনো হিন্দি ছবি দেখিনি। তার সাথে গিয়ে একটা তাল ছবি দেখেছি সিনেমার হলে, আর দুই একটা বাংলা ছবিও তার সাথে আমার দেখা হয়েছে হলে গিয়ে, বিয়ের আগে এরকম। বিয়ের আগে মনে হয় মল্লিকা হলে একবার আমরা গিয়েছিলাম সিনেমা দেখতে, আমার যতটুকু মনে পড়ে এই এলিফ্যান্ট রোডের মল্লিকা হল ছিল। এমন কোনো স্মৃতি কি মনে পড়ে ভাবি আপনার ছোটবেলার স্কুলের, বা আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন তখনকার কোনো বন্ধুদের সাথে কোনো আড্ডার, বন্ধুদের সাথে মজার কোনো ঘটনা মনে পড়ে? মজার ঘটনা, হ্যাঁ আমরা 3-4 বান্ধবী ছিলাম, আমরা ক্যান্টিনে যেতাম, চটপটি ফুচকা এগুলো অনেক মনে পড়ে যে একসাথে আমরা ছিলাম, গল্প করতাম, তারপর পুকুর পাড়ে বসে অনেক আড্ডা দিতাম, গল্প মানে এগুলি খুব। কখনো মনে হয় যে ওই লাইফটাতে ফিরে যেতে ইচ্ছে করে, বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভাইও ছিল সেখানে, আবার মনে হয় কিনা কখনো যে ওই লাইফটাতে যদি ফিরে যেতে পারতাম? মাঝে মাঝে মনে পড়ে যে ওই লাইফটা গেলে খুব ভালো লাগতো, কিন্তু এখন আবার ছেলে মেয়ে সংসার নিয়ে মনে হয় যে না, এখন সংসারটাই ভালো লাগছে। ভাইয়ের কখনো মনে পড়ে সেই তুখোড় ছাত্র রাজনীতি, সেই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের আড্ডা, হাকিম চত্বর, লাইব্রেরির সামনে মধুর ক্যান্টিনের আড্ডা, ফিরে যেতে ইচ্ছে করে? না, ফিরে যেতে ইচ্ছা করে। এখন তো জীবনটা অনেক ধরেন হয়েছে, কমপ্লিকেটেড হয়ে যায় আর কি। দায়িত্ব কর্তব্য আপনার যত বাড়ে তখন জীবন তত যান্ত্রিক হয়ে যেতে চায়, আপনাকে খুব বেশি আপনার মতো করে এক্সপোজ করার সুযোগ কম হয়ে যায়। তো সেই স্বাধীনতা, সেই ধরেন নিজেকে খুঁজে পাওয়া, পরিবেশের সাথে আনন্দ বিনোদন, এইগুলি তো কমেছে। এখনো বন্ধুদের সাথে দেখা হয় বা আড্ডা দেওয়ার সুযোগ হয়? আমার বন্ধুর সংখ্যা কম, খুব বেশিটা। হ্যাঁ, যারা ইউনিভার্সিটিতে একসাথে পড়তাম ওরা সব সাংবাদিকতায় আছে,
ভিন্ন ট্র্যাকে গিয়েছে, আমি একাই রাজনীতিতে গিয়েছি, যার ফলে একটু যোগাযোগটা কম। স্কুলবেলার 2-4 জন বন্ধু আমার আছে যারা এখন আমি তাদেরকে ফিল করি, তারাও নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখে। 4-5 জন বন্ধু খুঁজে পাবো যাদের সাথে আমার সবসময় যোগাযোগ আছে। আর বাকিদের সাথে নিয়মিত যোগাযোগ নাই, দেখা হলে ওই শুভেচ্ছা বিনিময় হয়, কথা হয়, কিন্তু আমার কাছে মনে হয় তার মধ্যে একটা আনুষ্ঠানিকতা চলে আসে। খুব বেশি ক্লোজ হয়ে আড্ডা মারা ওই 5-6 জন ছাড়া আমার খুব বেশি বন্ধু নেই। আপনি তার মানে হচ্ছে বন্ধু সিলেকশনে ভীষণ সিলেক্টিভ, খুব গুটি কতক আপনার বন্ধু। পলিটিক্স করতে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার কর্মী বেড়েছে অনেক, জুনিয়র কর্মী, সিনিয়র, একই বয়সের একেবারে পাওয়াটা কঠিন। হ্যাঁ, তো যার ফলে আমার কর্মী, শুভানুদ্দায়ী আর ধরেন জুনিয়র লিডার, এদের সঙ্গটা অনেক ব্যাপক, এটা হাজার হাজার হয়ে যাবে। আমি যদি আমার আসনের কথা বলি, 20 থেকে 25,000 নেতা কর্মীরা আছে যে যাদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক, আত্মিক, কিন্তু সেটা বন্ধুর সম্পর্ক না। আমি তাদের কাছে নেতা, তারা আমার কাছে ধরেন আমার স্নেহের, আমার আদর্শের ডেডিকেটেড নেতাকর্মী তারা এইভাবে। আবার কিছু আছে একটু আমার সিনিয়র হবেন, তাদের সাথে ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক, আর কর্মীদের সাথে আমার ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক। বন্ধু হিসেবে রাজনীতিতে কম, রাজনীতিতে বন্ধুর সংখ্যা আমার একেবারেই কম। তবে ছোটবেলার কিছু বন্ধু আছে, তাদের ফিল করি, তারা যোগাযোগ রাখে। ভাবি একটু জানতে চাই, ঈদের দিনটা কিভাবে কাটে? আমরা সব যারা মিলে রান্নাবাড়া করি, তারপর টেবিলে দেই, ওরা নামাজ পড়ে আসে, তারপর সার্ভ করি, ওরা খাওয়া দাওয়া করে, তারপর বিকালে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাই, তারপর বাইরে একটু খাওয়া দাওয়া করি, তারপরে বাসায় আসি, এইভাবেই। এক লাইনে যদি ভাবিকে বর্ণনা করতে বলি বা এক শব্দে কি বলবেন? ভাবির ক্ষেত্রেও সেটা হবে কিন্তু। প্রচণ্ড ধৈর্যশীল এবং অ্যাবজর্ব করার ক্ষমতা অসাধারণ। কোনো মানুষ এতটা অ্যাবজর্ব করতে পারে এবং অ্যাডজাস্ট করতে পারে, এটা আমি দ্বিতীয় আর দেখিনি। ভাবি? আমার দিক থেকে সে তো ভীষণ ভালো, সুদর্শন তো আছেই, তার অমায়িক ব্যবহার। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের সঙ্গে আড্ডা দিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে এবং আমরা কৃতজ্ঞ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কৃতজ্ঞ আপনাদের দুজনকে একই সাথে এরকম একটা মঞ্চে পাওয়ার জন্য। ভাই, যদি বাংলাদেশ, আগামী বাংলাদেশ কেমন দেখতে চান আপনি, একটু যদি বলতেন ছোট করে। আগামী বাংলাদেশ দেখতে চাই জনগণের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে জাতি বাংলাদেশ বিনির্মাণে যার যার অবস্থান থেকে সক্রিয় থাকবে, নিবেদিত থাকবে, এরকম বাংলাদেশ দেখতে চাই। ভাবি, কিছু বলতে চান ঈদ উপলক্ষে? সবাইকে ঈদের শুভেচ্ছা, সবার ঈদ ভালো কাটুক, ঈদ মোবারক। অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। রাজনীতিবিদদেরও একটা জীবন থাকে, রাজনীতির বাইরে থাকে পরিবার, থাকে হাসি, কান্না, আনন্দ। সে গল্পগুলোই তুলে আনবার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। রাজনীতির বাইরে, সৌজন্যে পোলার।